হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের একেবারে প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার নামটা শুনে বুঝতে পারতেছো যে বাস্তব সংখ্যার মানে হচ্ছে যে রিয়েল নাম্বার, অর্থাৎ যে সংখ্যাগুলো বাস্তবে এক্সিস্ট করে। অর্থাৎ কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো আমাদের ইন ফিউচারে ম্যাথ করতে গেলে কাজে লাগবে, যে সংখ্যাগুলোর ধারণা আমাদের জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের আন্ডারে সবার প্রথমে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন ব্যাপার হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা আমাদের ইংলিশে যদি আমরা বলি তাহলে হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার অ্যাকচুয়ালি কোনগুলো? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সেই সব সংখ্যা যে সংখ্যাগুলো আমরা মোটামুটি একেবারে ছোটবেলা থেকে ইউজ করে আসতেছি, অর্থাৎ 1 2 3 4 বাংলায় বললে 1 2 3 4, এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে মোটামুটি এইগুলোই ব্যবহার করে আসতেছি। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সেটটাকে আমরা একটা বড় হাতের এন দ্বারা প্রকাশ করতে পারি। অর্থাৎ তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার সেটের ভিতরে নর্মালি বা দৈনন্দিন প্রয়োজনে যেসব সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেই সব সংখ্যাগুলোকে আমরা রাখতে পারি। দ্যাট মিনস ন্যাচারাল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ দৈনন্দিন প্রয়োজনের খাতিরে আমরা যেসব সংখ্যাগুলো বেসিক্যালি ব্যবহার করে থাকি সেই সংখ্যাগুলোই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এবার এই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার ভেতরেও আরো দুইটা টার্মস আসে। একটা হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা আমরা কোনগুলোকে বলবো? একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কাছে অনেক ধরনের সংখ্যা আছে। স্বাভাবিক সংখ্যা একেবারে একের থেকে শুরু করে তুমি কোটি কোটি পর্যন্ত সংখ্যা নিতে পারো। এই সংখ্যাগুলোর মধ্যে আমরা মৌলিক সংখ্যা কোনগুলোকে বলতে পারি? মৌলিক সংখ্যা আসলে সংজ্ঞায়িত করা যায় এইভাবে যে মৌলিক সংখ্যা এমন যেসব সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে শুধুমাত্র ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেগুলো নিঃশেষে বিভাজ্য হয় না। তার মধ্যে একটা এক্সাম্পল দেখো, ধরো 2। এখন 2কে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় যে সংখ্যা দিয়ে ভাগ করলে 2 অথবা 3 বা 5 এগুলো বিভাজ্য হবে? কোন সংখ্যা দ্বারা 2 3 5 7 11 13 এই সংখ্যাগুলোকে ভাগ করলে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে হচ্ছে এই ধরনের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি হচ্ছে কি মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা এদেরকে যদি আমরা ভাগ করি তাহলে এগুলো কখনোই নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে আমরা শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো নিঃশেষে বিভাজ্য উত্তর পাবো না। যেমন তার মধ্যে এক্সাম্পল আমরা লিখতে পারি যে 2 3 5 7 11 13, এভাবে অনেক অনেক সংখ্যা আমরা চাইলে লিখতে পারি যে সংখ্যাগুলো হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। এরপরে ন্যাচারাল নাম্বারের আন্ডারে মৌলিক সংখ্যার পর যে টার্মসটা আসে সেটা হচ্ছে গিয়ে যৌগিক সংখ্যা। তাহলে আমরা যৌগিক সংখ্যা কোন সংখ্যাগুলোকে বলবো? যৌগিক সংখ্যা আমরা তাহলে সেই সকল সংখ্যাগুলোকে বলতে পারি যে সকল সংখ্যাগুলো মৌলিক নয়। তাহলে যৌগিক সংখ্যা আমরা বলতে পারি সেই সকল সংখ্যাকে যে সংখ্যাগুলো মৌলিক নয়। অর্থাৎ মৌলিক সংখ্যাগুলোকে বাদ দিলে স্বাভাবিক সংখ্যার এই সেটের ভিতরে যে সকল সংখ্যাগুলো অবশিষ্ট থাকে আমরা সেই সকল সংখ্যাগুলোকে বলতে পারি হচ্ছে গিয়ে যৌগিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা একেবারে 1 থেকে শুরু করে তুমি কোটি কোটি পর্যন্ত অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে নিতে পারো, এবং সেই স্বাভাবিক সংখ্যার আন্ডারে থাকতেছে হচ্ছে গিয়ে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে সেই সকল স্বাভাবিক সংখ্যা যে সকল স্বাভাবিক সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য থাকে না। এবং যৌগিক সংখ্যা আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যার সেটে থেকে আমরা যদি মৌলিক সংখ্যাগুলোকে বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাগুলো আমরা থাকে সেই সংখ্যাগুলোকে বলতে পারি হচ্ছে গিয়ে যৌগিক সংখ্যা। এবার চলে আসো আমাদের বাস্তব সংখ্যার পরের যে টপিকটা আছে সেই বাস্তব সংখ্যার পরের টপিকটাতে। তো পরের যে টপিকটা পাওয়া যায় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার মানে তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে সেই সকল সংখ্যা বা পূর্ণ কথাটা আমরা কখন ইউজ করি যখন কোনো ভাঙা বা অংশ বোঝায় না, তখন সেই জিনিসটাকে আমরা পূর্ণ বা সম্পূর্ণ একটা অংশ বলতে পারি। তো পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যেই সকল সংখ্যার একটা পূর্ণাঙ্গ ফিগার থাকবে, কোনো ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ আকারে ওই সকল সংখ্যাগুলো থাকবে না। এমন সব সংখ্যাগুলোকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে আমাদের পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যার ভিতরে তাহলে আমরা কি কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 এভাবে অগণিত সংখ্যা আমরা লিখতে পারি। এগুলো ছিল আমাদের ধনাত্মক সংখ্যা। এছাড়াও পূর্ণ সংখ্যার আরো একটা টার্মস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে -1 -2 -3 -4, এভাবে যত ঋণাত্মক সংখ্যা আছে এগুলো অবশ্যই পূর্ণ সংখ্যার সেটের ভিতরে পড়ে। কারণ হচ্ছে
এগুলো অবশ্যই কোনো ভগ্নাংশ সংখ্যা নয়, অর্থাৎ এগুলো কোনো দশমিক ভগ্নাংশ সংখ্যাও নয় এবং কোনো ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ পি বাই কিউ আকারের কোনো সংখ্যা নয়। এ কারণে আমরা এই ঋণাত্মক এবং ধনাত্মক উভয় যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা পূর্ণ সংখ্যার সেটের ভিতরে রাখতে পারি। এবার কথা হচ্ছে, একটা কোশ্চেন থাকে জিরো, কারণ এই সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যার মাঝখানে একটা টার্মস থেকে যায়, সেটা হচ্ছে আমাদের এই জিরো। ব্যাপার হচ্ছে জিরো কি পূর্ণ সংখ্যার সেটের ভিতরে পড়ে? ব্যাপার হচ্ছে জিরো অবশ্যই পূর্ণ সংখ্যার সেটের ভিতরে পড়ে। জিরো একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা পূর্ণ সংখ্যার যে সেটটা আছে সেটা আমরা বড় হাতের জেড দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে পূর্ণ সংখ্যার সেটটা আমরা লিখতে পারি অসীম ঋণাত্মক সংখ্যা থেকে শুরু করে আমরা এভাবে -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4 এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটের ভিতরে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অবশ্যই দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ কোনো সংখ্যা পূর্ণ সংখ্যার সেটের ভিতরে আসতে পারবে না। এরপর পূর্ণ সংখ্যার পর আমরা চলে আসতেছি আমাদের পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে কি আমাদের ভগ্নাংশ সংখ্যা। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা যখন আমরা বলতে পারতেছি তখন আমরা একটা জিনিস বুঝতে পারি যে ভগ্নাংশ অর্থাৎ হচ্ছে গিয়ে ভাঙা অংশ, অর্থাৎ এমন সব সংখ্যা যে সংখ্যাগুলোকে আমরা এভাবে পি বাই কিউ অর্থাৎ লব এবং হর আকারে প্রকাশ করতে পারি, সেই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে সাধারণ ভগ্নাংশ সংখ্যা। এবার এই সাধারণ ভগ্নাংশ সংখ্যাগুলোর আবার তিন রকমের টার্মস আমরা লিখতে পারি। একটা হচ্ছে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ, একটা আমরা লিখতে পারি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং আরেকটা আমরা লিখতে পারি হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। এখন কখন প্রকৃত, কখন অপ্রকৃত এবং কখন মিশ্র ভগ্নাংশ এই বিষয়টা আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ ভগ্নাংশের এই তিনটা টার্মস আমাদের জানতে হবে। তো প্রথমে চলে আসি যে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো। যখন আমাদের এই পি কিউ এর থেকে অর্থাৎ লব হরের থেকে যখন ছোট হবে তখন আমরা সেই সংখ্যাগুলোকে বলতে পারি হচ্ছে গিয়ে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাকে আমরা তো পি বাই কিউ আকারে প্রকাশ করতেছি, তাহলে প্রকৃত ভগ্নাংশ কখন হবে? যখন আমাদের উপরে পি অর্থাৎ লব হরের থেকে ছোট হবে তখন আমরা বলতে পারি সেটাকে প্রকৃত ভগ্নাংশ। দ্যাট মিন্স আমরা একটা সংখ্যা লিখি 2/3, এটা হচ্ছে কি আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লবটা হরের থেকে ছোট, সেই কারণে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতেছি। এরপরে চলে আসি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ যদি হতে হয় তাহলে পি অবশ্যই কিউ এর থেকে বড় হবে, অর্থাৎ লবটা হবে হরের থেকে বড়। যদি লবটা হরের থেকে বড় হয় তাহলে আমরা সেই সংখ্যাটাকে বলতে পারি হচ্ছে গিয়ে অপ্রকৃত ভগ্নাংশ। এরপর চলে আসি মিশ্র ভগ্নাংশ। মিশ্র নামটা শুনে বোঝা যাচ্ছে যে এখানে মিক্সড কিছু একটা থাকবে। তো মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটা পূর্ণ সংখ্যা অবশ্যই থাকবে এবং তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ কখন হয়? যখন লবটা হরের থেকে ছোট হয় এবং এরকম একটা প্রকৃত ভগ্নাংশের সাথে যদি একটা পূর্ণ সংখ্যা যুক্ত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি আমাদের মিশ্র ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটা ছিল আমাদের ভগ্নাংশ যে সংখ্যার টপিকটা, ভগ্নাংশ সংখ্যার টপিক। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ভগ্নাংশ সংখ্যার সাথে আমাদের আরেকটা টপিক অনেক ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে গিয়ে দশমিক ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ সংখ্যার মধ্যে কি বেসিক্যালি কোনো পার্থক্য পাওয়া যায়? কথা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এবং দশমিক ভগ্নাংশ সংখ্যার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। শুধুমাত্র আমরা ভগ্নাংশ সংখ্যাটাকে এভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করতেছিলাম এবং দশমিক ভগ্নাংশকে আমরা একটা দশমিকের মাধ্যমে প্রকাশ করব। তো ধরা যাক আমাদের কাছে একটা সংখ্যা আছে যে 12/10। এটাকে যদি এবার আমরা ভাগ করি বা ক্যালকুলেটরে যদি তোমরা বসাও তাহলে তোমরা উত্তর পাবে 1.2। অর্থাৎ দেখো একটা জিনিস, এখানে আমরা পি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে লব হর আকারে একটা সংখ্যাকে প্রকাশ করছিলাম। যদি আমরা 12/10 এভাবে প্রকাশ করি আমরা এটাকে বলতে পারবো হচ্ছে গিয়ে ভগ্নাংশ সংখ্যা, এবং আমরা যদি এটাকে ক্যালকুলেটরে পাঠাই তাহলে আমরা অ্যান্সার পাবো 1.2। এই যে দশমিক দিয়ে আমরা প্রকাশ করলাম এই ধরনের সংখ্যাগুলোকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবার এই দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোর মধ্যেও কয়েকটা টার্মস আছে, সেই টার্মসগুলো আসলে আমরা একটু দেখি। একটা হয় হচ্ছে গিয়ে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ। এখন সসীম দশমিকটা আসলে কি? সসীম দশমিক হচ্ছে এই টাইপের যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 1.2, অর্থাৎ দশমিকের পরে ধরো এখানে আমি আরো কিছু সংখ্যা যুক্ত করে দিলাম 1.2021, এরকম যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। কেন এই ধরনের সংখ্যাকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলতেছি? ব্যাপারটা হচ্ছে দশমিকের পরে যে সংখ্যাগুলো আমরা লিখি এই সংখ্যাগুলো যদি একটা পর্যায়ে যে থামে
অর্থাৎ দশমিকের পরের সংখ্যাগুলো যদি নির্দিষ্ট থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা। এবার এই সসীম দশমিক ভগ্নাংশের ঠিক উল্টা একটা টপিক আছে, সেটা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিকের পরে আমরা পাই হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ কোনগুলো হবে, অর্থাৎ ধরো 1.2 1 2 3 এভাবে ডট 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 চলতে আছে। তার মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো নির্দিষ্ট না, অর্থাৎ অনির্দিষ্ট। এখানে অসীম পর্যন্ত চলতে পারে এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর কোনো নির্দিষ্ট সীমা নাই। এমন যে দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলো হয় সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমাদের দশমিক ভগ্নাংশ কোনগুলো, যেগুলো সেই সংখ্যাগুলোকে আমরা দশমিকের মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ ভগ্নাংশেরই একটা বিপরীত রূপ বা ভগ্নাংশের একটা সমান্তরাল রূপ আমরা বলতে পারি। যে একটা ভগ্নাংশ সংখ্যাকে আমরা দশমিক ভগ্নাংশ আকারে লিখতে পারি, এবং এই ভগ্নাংশের আবার টার্মস পাচ্ছি আমরা দুইটা, একটা সসীম দশমিক ভগ্নাংশ, একটা অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশে তাহলে দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো অবশ্যই নির্দিষ্ট অবস্থায় থাকবে, এবং ভগ্নাংশের পরে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি নির্দিষ্ট না হয়, অর্থাৎ অসীম পর্যন্ত চলতে থাকে, কোথায় শেষ হয়েছে এটা আমরা জানি না, এই টাইপের যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি তাহলে অসীম দশমিক ভগ্নাংশ। তো ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের পর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক আছে আমাদের এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারে, সেটা হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা যে বিষয়টা, মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা জিনিসটা আসলে কি, তাই একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের। মূলদ সংখ্যা কয়েকটা শর্তের উপরে নির্ভর করে। কয়েকটা শর্ত যদি কিছু সংখ্যা মেনটেন করে তাহলে আমরা বলতে পারবো যে ওকে ফাইন, এই সংখ্যাগুলো হচ্ছে গিয়ে আমাদের মূলদ সংখ্যা। তাহলে সেই শর্তগুলো কি, ফার্স্টে আমরা সেই শর্তগুলো একটু দেখি। শর্ত হচ্ছে, প্রথম শর্ত, অবশ্যই প্রতিটি মূলদ সংখ্যাকে এরকম পি বাই কিউ আকারে হইতে হবে। তো পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে যদি প্রকাশ করা না যায় তাহলে আমরা সেই সংখ্যাটাকে কোনোভাবেই মূলদ সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারবো না বা মূলদ সংখ্যা বলতে পারবো না। তাহলে মূলদ সংখ্যার প্রথম যে শর্ত সেটা হচ্ছে সেই সংখ্যাটাকে অবশ্যই আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, এবং এইখানে যে কিউটা আছে অর্থাৎ হর, এই কিউ 0 সমান হতে পারবে না। কারণ কি, কারণ কোনো একটা ভগ্নাংশ সংখ্যার হর যদি 0 হয়ে যায় তাহলে সেই সংখ্যাটা কোনো বাস্তব ফিগার পাওয়া যায় না। অর্থাৎ তোমরা ক্যালকুলেটরে যদি চাও কোনো একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করে দেখতে পারো যে সেটার কোনো উত্তর তোমরা পাও কিনা, ক্যালকুলেটরে ম্যাথ এরর নামে একটা অপশন লেখা আসবে। তো কথা হচ্ছে দ্বিতীয় শর্ত, এটা ছিল আমাদের 1 নম্বর শর্ত, এবং এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর শর্ত। তাহলে আমাদের 1 নম্বর শর্তটা ছিল পি বাই কিউ আকারের একটা সংখ্যা হতে হবে, মূলদ সংখ্যা হতে হলে, এবং 2 নম্বর শর্তটা হচ্ছে গিয়ে কিউ ইজ নট ইকুয়ালস টু 0, কিউ কখনো 0 এর সমান হতে পারবে না, অর্থাৎ ভগ্নাংশের যে হরটা আছে সেটা কখনোই 0 এর সমান হওয়া সম্ভব নয়। এবং 3 নম্বর যে শর্তটা আছে সেটা হচ্ছে পি এবং কিউ অবশ্যই এই দুইটা সংখ্যাকে পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হইতে হবে, পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। এবার কথা হচ্ছে সহমৌলিক জিনিসটা কি আসলে। সহমৌলিক সংখ্যা পরস্পর দুইটা সংখ্যা তখনই সহমৌলিক হয় যখন এই সংখ্যা দুটোর গসাগুর মান যদি আমরা বের করি সেই গসাগুর মান অবশ্যই 1 হতে হবে। যখন দুইটা সংখ্যার গসাগুর মান 1 হয় তখন আমরা সেই দুইটা সংখ্যাকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলতে পারি। এমন সংখ্যা কি আছে, তো ধরি আমরা একটা সংখ্যা লিখি যে এখানে 2/3 আকারের একটা সংখ্যা আমাদের কাছে দেওয়া আছে। এই সংখ্যাটা আসলে আমরা একটু মিলাই দেখি যে সংখ্যাটা মূলদ নাকি অমূলদ। ব্যাপার হচ্ছে সংখ্যাটাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? অবশ্যই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এবং এইখানে কিউ ইজ নট ইকুয়ালস টু 0 আমাদের সেকেন্ড শর্ত ছিল, সেই সেকেন্ড শর্তটা আবার এখানে ফুলফিল হয় যে কিউ এখানে 3, অর্থাৎ কিউ এর মানটা 0 নয়। এবং লাস্টের যে শর্তটা ছিল সেটা ছিল যে পি কিউ পরস্পর সহমৌলিক হতে হবে, এবং পি কিউ যদি পরস্পর সহমৌলিক হয় তাহলে আমরা আসলে 2 এবং 3 এর গসাগু নির্ণয় করি। তাহলে 2 এবং 3 এর গসাগু যদি আমরা এখানে নির্ণয় করি তাহলে একটা জিনিস তোমরা নরমালি বুঝতে পারতেছো যে এখানে 1 আসতেছে হচ্ছে কি আমাদের গসাগুর মান। তাহলে যখন দুইটা সংখ্যার গসাগুর মান আমাদের 1 চলে আসে তখন সেই সংখ্যা দুটাকে আমরা পরস্পরের সহমৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে এই হচ্ছে কি আমাদের 3টা শর্ত। তাহলে কোনো একটা সংখ্যা যদি মূলদ হতে হয় তাহলে সেই মূলদ সংখ্যার শর্ত হচ্ছে গিয়ে 3টা। প্রথম শর্ত হচ্ছে যে আমাদের সংখ্যাটা অবশ্যই পি বাই কিউ আকারের হতে হবে, এবং হর 0 এর সমান হতে পারবে না, এবং পি কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাহলে একটা সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। এবার আরো কিছু এক্সট্রা জিনিস আমরা জানি, যেই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে কোনটা মূলদ এবং কোনটা অমূলদ সংখ্যা জিনিসটা আমরা খুব সহজেই ডিফাইন করতে পারবো। তো আসলে এবার আমরা আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করি। আরেকটু ডিটেলসে যদি আমরা জানতে চাই তাহলে একটু খেয়াল করো। তো ধরো একটা সংখ্যা এখানে আমরা লিখলাম যে 30, বাই আমরা এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে 12।
তো 12 দিয়ে আমরা এবার 30 কে আসলে একটু ভাগ করে দেখি। তো 12/30 যদি আমরা ভাগ করি তাহলে এখানে 12 দুগুণে হচ্ছে 24, এখানে থাকতেছে 6, এরপর এখানে 6 থাকলো, তাহলে এখানে আমরা একটা দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসি, তাহলে 5 12 7। তাহলে এইখানে আমাদের অ্যান্সার আসছে কত দেখো 2.5। একটা জিনিস খেয়াল করো, দশমিকের পর যে সংখ্যা আছে সংখ্যাটা দেখো লিমিটেড, অর্থাৎ আমরা যে অসীম দশমিক এবং সসীম দশমিক সংখ্যা পড়ে আসছিলাম, এখানে দেখো যে দশমিক ভগ্নাংশটা কিন্তু এখানে একটা সসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ কোনো একটা ভগ্নাংশ সংখ্যা যদি সসীম দশমিক হয়ে থাকে তাহলে তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে সেটা একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি এখানে দশমিক ভগ্নাংশের মানটা সসীম না হয়ে অসীম হয়, লাইক 2.5078125 এরকম ডট 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 চলতেছে, এরকম কোনো সংখ্যা যদি আমরা পাই তাহলে সেই সংখ্যাটাকে আমাদেরকে বলতে হবে যে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ অসীম দশমিক ভগ্নাংশ কোনো সংখ্যা কখনোই মূলদ হতে পারে না। সসীম দশমিক ভগ্নাংশ যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি, বাট অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো না। এরপরে আরেকটা জিনিস একটু খেয়াল করো, যদি অসীম দশমিক ভগ্নাংশ এরকম থাকে যে 1.141414 এভাবে 14 আকারে ডট ডট চলতেছে, তাহলে এইটাকে আমরা এবার কি বলবো, 1414 করে এভাবে অসীম পর্যন্ত 1414 করেই চলতেছে। অর্থাৎ এইখানে একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে গিয়ে তোমাদের বইয়ের একটা টপিক আছে পৌনঃপুনিক দিয়ে, চাইলে আমরা এভাবে পরের সংখ্যাগুলোকে মাইনাস করে দিতে পারি। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে 1.14 এভাবে পৌনঃপুনিক দিয়ে আটকাতে পারি। তাহলে পৌনঃপুনিক দিয়ে যদি এভাবে কোনো সংখ্যাকে আটকানো যায়, অর্থাৎ একই সংখ্যা বারবার রিপিট হচ্ছিল দশমিকের পরে, এরকম সংখ্যাকে আমরা চাইলে পৌনঃপুনিক দিয়ে আটকাতে পারি। এই টাইপের যে সংখ্যাগুলো হয় এগুলোকে আমরা বলতে পারি তাহলে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার ভিতরে আমরা কি কি পেলাম, মূলদ সংখ্যার প্রথম একটা শর্ত অবশ্যই মানতে হবে, সেটা p/q আকারের হতে হবে এবং q ≠ = 0 হবে এবং p/q হবে হচ্ছে পরস্পরের সহমৌলিক। এরপর দশমিক আকারে যদি সসীম দশমিক ভগ্নাংশ যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো অবশ্যই আমাদের মূলদ সংখ্যা হবে, এবং অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে গিয়ে সেগুলো মূলদ সংখ্যা নয়। এরপর যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে পৌনঃপুনিকের ব্যাপারটা, যে দশমিকের পরে অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা চলতেছে বাট একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, এই টাইপের সংখ্যাগুলোকে আমরা পৌনঃপুনিক দিয়ে আটকাতে পারি না, এই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে মূলদ সংখ্যা। এরপরে আসো মূলদ সংখ্যার আরো কিছু টপিক আমরা একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে মূলদ সংখ্যার আর একটা খুবই কমন টপিক হচ্ছে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, অর্থাৎ √4 দেন হচ্ছে √16, তারপর আমরা লিখতে পারি √25, এই যে সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এগুলো রুট করলে আমরা একটা স্বাভাবিক সংখ্যা পাই। অর্থাৎ √4 করলে আমরা পাই শুধু 2, তারপর হচ্ছে √16 করলে আমরা পাবো 4, √9 করলে আমরা পাবো 3। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা সংখ্যা আছে আমাদের কাছে √2, এই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ √2, √3, √5, √6, √7, √8, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা যেগুলো না সেগুলোকে আমরা চাইলে মূলদ বলতে পারবো না, কারণ এই টাইপের যে সংখ্যাগুলো আছে এগুলোকে যদি তুমি ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটরে এগুলোর মান অসীম দশমিকে পাবা। ক্যালকুলেটরে যদিও ডট ডট আসে না, বাট তুমি এগুলোর ক্যালকুলেশন করে দেখলে দেখবো অসীম দশমিক ভগ্নাংশ পর্যন্ত মান চলতেছে, অর্থাৎ দশমিকের পরের সংখ্যাগুলো লিমিটেড না। তাহলে এই টাইপের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে এরা মূলদ না। তাহলে মূলদ সংখ্যার এই ছিল বেসিক আলোচনা। এবার কথা হচ্ছে তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো। কথা হচ্ছে মূলদ সংখ্যার যে রুলস গুলো আছে এই রুলস গুলো যারা মেনটেন করবে না তারাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে শুধুমাত্র আমাদের মূলদ সংখ্যার রুলস গুলো মাথায় রাখলেই হচ্ছে যে এইভাবে এই সংখ্যাগুলোর এই রুলস থাকলে হচ্ছে কি এরা মূলদ সংখ্যা হয়। তাহলে বাইরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে এরা অমূলদ সংখ্যা। তাহলে এবার চলে আসে আমাদের অধ্যায়ের যে নামটা ছিল বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো? আমরা যত সংখ্যাগুলো নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম, ফার্স্টে স্বাভাবিক সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, তারপরে ছিল আমাদের ভগ্নাংশ সংখ্যা, দশমিক ভগ্নাংশ সংখ্যা, দেন মূলদ অমূলদ সংখ্যা, যত সংখ্যা আছে এই সকল সংখ্যার যে সেট আছে সেই সকল সংখ্যার সেটকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো বাস্তব সংখ্যার যে সেটটা আছে সেই সেটটাকে আমরা এইভাবে লিখতে পারি যে রিয়েল নাম্বার আর বড় হাতের আর দিয়ে একটা সেট আমরা প্রকাশ করতে পারি। সেই সেটটা আমরা লিখতে পারি যে এখানে সকল মূলদ এবং অমূলদ সংখ্যার যে সেটগুলো আছে, অর্থাৎ সকল সংখ্যা, যত সংখ্যা নিয়ে আমরা আলোচনা করলাম সকল সংখ্যা যদি একটা সেটের ভিতরে আমরা ঢুকাই ফেলি তাহলে সেটাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে এতক্ষণ ধরে আমরা যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করলাম সব সংখ্যাই আসলে বাস্তব সংখ্যা, দ্যাট মিন্স রিয়েল নাম্বারস।